এক সাধারণ চায়ের দোকান চালানো যুবকের সাথে এক উচ্চপদস্থ ব্যাংক ম্যানেজার যুবতীর অপ্রত্যাশিত যাত্রা, যা সমাজের স্তরভেদ ভুলিয়ে দিয়ে মানুষের হৃদয়ে করুণা ও ক্ষমার আলো জ্বালিয়ে দিল। এমন এক গভীর কাহিনী যা দেখে ইনসানিয়াত নিজেই অশ্রু সজল হয়ে উঠল। এটি হরিদ্বারের একটি সত্যিকারের ঘটনা, যেখানে ভুল বোঝাবুঝি থেকে শুরু হওয়া একটি সম্পর্ক কিভাবে জীবনের দিক বদলে দিতে পারে তা দেখে সকলে অবাক হয়ে যাবেন। বন্ধুরা, ভোরের ৫টা বেজে গেল এবং হরিদ্বারের বাতাসে একটা হালকা শীতলতা মিশেছিল। গঙ্গার উপরে কুয়াশার একটা পাতলা আবরণ ছড়িয়েছিল এবং ঘাটগুলোতে আরতির শেষ কয়েকটা ঘণ্টাধ্বনি বাতাসে ভেসে বেড়াচ্ছিল। এমন অনুভূতি হচ্ছিল যেন সমস্ত শহরটি কোনো এক গভীর নিঃশ্বাসের মাধ্যমে একটা তাজা দিনকে আহ্বান করছে। ৮০ ঘাট থেকে সামান্য দূরত্বে একটা ছোটখাটো চায়ের স্টল প্রতিদিনের মতোই সবার আগে সচল হয়ে উঠল। কাঠের একটা পুরনো ঠেলাগাড়ির উপরে টিনের একটা বাঁকা ছাউনি এবং সামনের দিকে হাতের লেখায় তৈরি একটা সাইনবোর্ড, অরুণ চাওয়ালা। সেই ঠেলার পেছন দিকে দাঁড়িয়েছিল ২২ বছর বয়সী অরুণ শর্মা, যার দৃষ্টিতে তার বয়সের চেয়ে অনেক আগেই আসা একটা গাম্ভীর্য স্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছিল। অরুণের হাতগুলো ছিল অত্যন্ত দ্রুতগতিসম্পন্ন, কিন্তু তার মুখমণ্ডলে ছিল একটা অসাধারণ শান্তির ছাপ। সে উত্তপ্ত চাকে খুব মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করত, তার মধ্যে আদা চূর্ণ করে যোগ করত এবং তারপর একটা হাসির সাথে কাপটা এগিয়ে দিত। তার পক্ষে এই স্টলটা ছিল শুধুমাত্র জীবিকার উপায় নয়, এটি ছিল তার রোগাক্রান্ত মাতার চিকিৎসার খরচ এবং ছোট বোনের পাঠ্যপুস্তকের একটা মূল্যবান স্তম্ভ। ঠিক সেই মুহূর্তে আকাশে অকস্মাৎ কালো মেঘেরা জমা হয়ে এলো। বাতাসের গতি বেড়ে গেল এবং মাত্র কয়েকটি ক্ষণের মধ্যে বর্ষণ শুরু হয়ে গেল। মানুষজন ছুটে এসে সামনের ব্যাংকের আশ্রয়ের নিচে দাঁড়িয়ে পড়ল। রাস্তার উপর দৌড়তে থাকা জনতা, ঝরে পড়া জলের ফোঁটাগুলো এবং বাতাসে উড়ে আসা মাটির সুবাস পরিবেশকে একটা অস্থিরতার মধ্যে ফেলে দিল। সামনের দিকে ব্যাংকের নতুনতম ম্যানেজার নীলিমা যাদব দাঁড়িয়েছিল, সুসজ্জিত স্যুট পরিহিত, কাঁধে একটা চামড়ার ব্যাগ এবং মুখে সেই ক্ষমতার প্রকাশ যা দায়িত্ব পালনের সাথে স্বাভাবিকভাবে আসে। হরিদ্বারে তার এটাই ছিল প্রথম সপ্তাহ এবং সে সকল কিছুকে তার নিয়ন্ত্রণাধীনে রাখার অভ্যেসে অভ্যস্ত ছিল। যেইমাত্র সে ব্যাংকের ভিতরে প্রবেশ করার উদ্যোগ নিল, তার হাত অকস্মাৎ তার ব্যাগের ওপর চলে গেল। তার মুখের অভিব্যক্তি একেবারে পাল্টে গেল। সে আতঙ্কিত হয়ে ব্যাগটা খুলে ফেলল, তারপর চারপাশে তাকালো এবং একটা উচ্চস্বরে বলে উঠল, "আমার পার্সটা কোথায় গেল?" বর্ষণের শব্দের মাঝখানেও তার কণ্ঠস্বর স্পষ্টভাবে শোনা গেল। জনতা অকস্মাৎ থমকে গেল, কয়েকজন কাছাকাছি চলে এলো। কেউ একজন বলে উঠল, "এইমাত্র তো এখানেই ছিল ম্যাডাম।" নীলিমার দৃষ্টি অস্থিরতার সাথে চারদিকে ঘুরে বেড়াল এবং গিয়ে স্থির হল অরুণের উপর। সে সেখানেই দাঁড়িয়েছিল, ভিজে যাওয়া পোশাকে, হাতে একটা চায়ের কাপ ধরে। সম্ভবত কারণ সে ছিল দরিদ্র, সম্ভবত কারণ সে ছিল সবচেয়ে সহজলভ্য সন্দেহভাজন। জনতার মধ্য থেকে কেউ একজন নিচু স্বরে বলে উঠল, "এটাই নিশ্চয়ই, প্রতিদিন তো এখানেই থাকে।" অরুণ অবাক হয়ে গেল। সে অবিলম্বে বলে উঠল, "না ম্যাডাম, আমি কোনো কিছু নিইনি, আমি তো এখানেই ছিলাম।" নীলিমার চোখে ক্রোধ ভরে উঠল। তাকে অনুভূত হল যেন তার সম্মানের সাথে একটা খেলা চালানো হয়েছে। সে একটা পা এগিয়ে এলো এবং একটা কঠিন কণ্ঠে বলে উঠল, "মিথ্যে কথা বলো না, এইমাত্র আমার পার্সটা এখানেই ছিল।" অরুণের কণ্ঠস্বর কাঁপতে শুরু করল, কিন্তু সে পুনরায় বলে উঠল, "আমি দরিদ্র ম্যাডাম, চোর নই।" জনতার চাপ ক্রমশ বাড়তে থাকল। কয়েকজন মোবাইল বের করে ভিডিও রেকর্ড করতে শুরু করল। বর্ষণ আলো তীব্র হয়ে উঠল। পরিবেশে একটা অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে পড়ল। অকস্মাৎ নীলিমার হাত উঠে গেল এবং একটা প্রচণ্ড চর অরুণের গালে আঘাত করল। ধ্বনিটা এত জোরালো ছিল যে কয়েকটি মুহূর্তের জন্য যেন বর্ষণও স্থির হয়ে গেল। জনতা স্তব্ধ হয়ে গেল। অরুণের মুখ লাল হয়ে উঠল, তার চোখে জল জমে উঠল, কিন্তু সে প্রত্যুত্তরে কোনো কিছু বলল না। সে শুধুমাত্র নরম স্বরে বলে উঠল, "আপনার একটা ভুল ধারণা হয়েছে ম্যাডাম।" ঠিক সেই সময়ে ব্যাংকের নিরাপত্তারক্ষী ছুটে এলো এবং বলে উঠল, "ম্যাডাম, ভিতরে সিসিটিভি ক্যামেরা ইনস্টল করা আছে, চলুন দেখে নেওয়া যাক।" নীলিমা কোনো কথা না বলে ভিতরে প্রবেশ করল। বাইরে জনতা ফিসফিস করে কথা বলছিল। অরুণ নীরবে তার ঠেলার কাছাকাছি দাঁড়িয়ে রইল। সে তার গালে হাত রাখল না, অশ্রু মুছে ফেলল না, শুধুমাত্র চুলোয় আগুনের তেজ বাড়িয়ে দিল এবং চাটা পুনরায় ফুটতে শুরু করল। কয়েক মিনিট পরে ব্যাংকের দরজাটা খুলে গেল। নিরাপত্তারক্ষীর কণ্ঠ শোনা গেল, "ম্যাডাম, চোরটা ছিল অন্য কেউ, পেছনের দিক থেকে পালিয়ে গেছে।" জনতা ধীরে ধীরে ছত্রভঙ্গ হতে শুরু করল। কেউ কোনো ক্ষমা চাইল না, কেউ অরুণের দিকে দ্বিতীয়বার তাকাল না, যেন কোনো ঘটনাই ঘটেনি। নীলিমা বাইরে বেরিয়ে এলো। তার মুখে এখন কোনো ক্রোধ ছিল না,
বরং ছিল একটা লজ্জার অনুভূতি। সে কয়েকটা পায়ে এগিয়ে চলল এবং অরুণের সামনে এসে থেমে গেল। এক কাপ চা দাও, সে নিচু স্বরে বলে উঠল। অরুণ কোনো কথা না বলে চাটা তৈরি করে তার সামনে রেখে দিল। তার হাতগুলো ছিল অটল, যেন কোনো ঘটনাই ঘটেনি। কয়েকটি মুহূর্তের জন্য দুজনের মধ্যে শুধুমাত্র বর্ষণের ধ্বনি ছিল। তারপর নীলিমা নরমভাবে বলে উঠল, আমার পক্ষ থেকে একটা ভুল হয়ে গেছে। অরুণ তার দিকে তাকাল। তার দৃষ্টিতে ছিল যন্ত্রণা, কিন্তু কোনো রকম তিক্ততা ছিল না। সে একটা মৃদু হাসির সাথে বলে উঠল, কোনো সমস্যা নেই ম্যাডাম, হরিদ্বার তো, এখানকার মানুষজন দ্রুত সন্দেহ করে ফেলে। এটা শুনে নীলিমার দৃষ্টি নিচের দিকে ঝুঁকে পড়ল। তাকে প্রথমবারের মতো অনুভব হল যে ভুলটা ছিল শুধুমাত্র চরের নয়, বরং চিন্তাধারার ছিল। ঠিক তখনই অরুণের ফোনটা বেজে উঠল। সে কলটা রিসিভ করল। অপর প্রান্তে ছিল তার মা, যার কাশির শব্দ ফোনের মাধ্যমেও স্পষ্টভাবে শোনা যাচ্ছিল। অরুণ নরম স্বরে বলে উঠল, হ্যাঁ মা, ওষুধটা নিয়ে আসব, আপনি কোনো চিন্তা করবেন না। নীলিমা এসব কথা শুনতে পেল। তার মুখমণ্ডলে একটা তাজা উদ্বেগ দেখা দিল। সে প্রশ্ন করল, মা অসুস্থ আছেন? অরুণ মাথা নেড়ে সম্মতি জানাল, হ্যাঁ, ওষুধটা কিছুটা দামি, কিন্তু তিনি সুস্থ হয়ে উঠবেন। বর্ষণ এখন কিছুটা কমে এসেছে। বাতাসে ছিল শীতলতা, কিন্তু দুজনের মধ্যে কোনো একটা পরিবর্তন ঘটে গেছে। নীলিমা প্রথমবারের মতো তাকে সন্দেহের দৃষ্টিতে নয়, বরং একটা মানুষ হিসেবে দেখল। সে চলে যাওয়ার উদ্যোগ নিল, তারপর ঘুরে বলে উঠল, যদি কখনো কোনো সহায়তার প্রয়োজন পড়ে তাহলে জানিও। অরুণ চুলোয় কাঠ যোগ করতে করতে বলে উঠল, আমাদের মতো লোকেরা সহায়তা চায় না ম্যাডাম, শুধুমাত্র কঠোর পরিশ্রম করে। নীলিমা কয়েকটি ক্ষণ তাকে নিরীক্ষণ করল, তারপর ব্যাংকের দিকে চলে গেল। কিন্তু সেই দিনটিতে ব্যাংকের চেয়ারে বসেও তার মন সেখানেই আটকে রইল, সেই চড়ের উপর, সেই যুবকের শান্তির উপর এবং তার নিজের তাড়াহুড়োর উপর। ওদিকে সন্ধ্যা নামতে নামতে মেঘেরা আবার জমা হয়ে এলো। অরুণ তার স্টলটা গুছিয়ে রাখছিল এবং মনে মনে চিন্তা করছিল যে মাতার ওষুধটা কিভাবে জোগাড় করবে। আকাশে বিদ্যুতের ঝলক দেখা গেল, যেন ভবিষ্যতের দিনগুলোর কাহিনী লেখা হচ্ছে। তাকে জানা ছিল না যে আজকের এই বর্ষণ শুধুমাত্র আবহাওয়াকে নয়, বরং তার জীবন পথকেও পরিবর্তিত করতে চলেছে। এবং নীলিমাকেও জানা ছিল না যে যে যুবককে সে অপমানিত করেছে সেই তার চিন্তাধারা এবং জীবন উভয়কেই রূপান্তরিত করে দেবে। বর্ষণময় সেই ভোরের পর হরিদ্বারের আবহাওয়া তো পরিষ্কার হয়ে উঠল, কিন্তু নীলিমার মনের অভ্যন্তরে কুয়াশা আরও ঘনীভূত হতে থাকল। ব্যাংকের বিশাল চেয়ারে বসে সে ফাইলগুলো তো উল্টেপাল্টে দেখছিল, কিন্তু প্রত্যেক পাতার পেছনে তাকে সেই একই মুখমণ্ডল দেখা যাচ্ছিল। ভিজে যাওয়া পোশাকে দাঁড়ানো অরুণ, যার দৃষ্টিতে অপমান ছিল কিন্তু কোনো ক্রোধ ছিল না। দুপুরের সূর্যের আলো তীব্রতর হয়ে উঠল। রাস্তাটা শুকিয়ে গেল, কিন্তু নীলিমার অভ্যন্তরীণ অস্থিরতা শুকোয়নি। সে অকস্মাৎ জানালা দিয়ে বাইরের দিকে তাকাল। সামনের দিকে ছিল সেই চায়ের ঠেলা। অরুণ পূর্বের মতোই গ্রাহকদের চা সরবরাহ করছিল, যেন কোনো ঘটনাই ঘটেনি। সে নিজেকে প্রশ্ন করল, কি সত্যি কোনো ঘটনা ঘটেনি? সন্ধ্যা নামতে নামতে সে ব্যাংক থেকে বেরিয়ে এলো। তার পাগুলো স্বয়ং সেই ঠেলার দিকে এগিয়ে চলল। অরুণ তাকে আসতে দেখে ফেলল, কিন্তু তার মুখমণ্ডলে কোনো রকম পরিবর্তন দেখা গেল না। সে শুধুমাত্র প্রশ্ন করল, ম্যাডাম, আজও আদা মিশানো চা? নীলিমা অবাক হয়ে গেল। সে একটা হালকা সম্মতির সাথে মাথা নাড়ল এবং কাছাকাছি একটা বেঞ্চে বসে পড়ল। কয়েকটি মুহূর্ত দুজনে নীরবতা পালন করল। বাতাসে গঙ্গার স্যাঁতস্যাঁতে ভাব ছিল এবং দূরবর্তী কোনো স্থান থেকে মন্দিরের আরতির ধ্বনি ভেসে আসছিল। তুমি কোনো রাগ অনুভব করনি? নীলিমা নরম স্বরে প্রশ্ন করল। অরুণ চাটা কাপে ঢালতে ঢালতে বলে উঠল, রাগ করে কোনো লাভ হবে ম্যাডাম? আপনি তো ম্যানেজার, আমি চায়ের বিক্রেতা, পার্থক্য তো থাকবেই। এই কথাটা ছিল খুবই সাধারণ, কিন্তু নীলিমার হৃদয়ে গভীরভাবে বিঁধল। সে প্রথমবারের মতো অনুভব করল যে সে শুধুমাত্র একটা যুবককে নয়, বরং তার সম্মান বোধকেও আঘাত করেছে। বাড়িতে কে কে রয়েছে? সে কথোপকথনের দিক পরিবর্তন করার জন্য প্রশ্ন করল। অরুণ কিছুক্ষণ থেমে উত্তর দিল, মা রয়েছে এবং একটা ছোট বোন। বাবা ৩ বছর আগে চলে গেছেন। তখন থেকে এই স্টলটা আমিই সামলাচ্ছি। লেখাপড়া? অরুণের দৃষ্টিতে একটা ক্ষণিক চকচকে ভাব দেখা দিল। তারপর সেটা নিভে গেল। দ্বাদশ শ্রেণীর পর ছেড়ে দিতে বাধ্য হয়েছি। ফি এবং পরিবারের খরচ একসাথে চালানো সম্ভব হয়নি। নীলিমার হৃদয় আরও ভারাক্রান্ত হয়ে উঠল। তাকে স্মরণ হল যে সেই একই বয়সে সে দিল্লির একটা প্রতিষ্ঠিত কলেজে অধ্যয়ন করছিল
এবং এখানে এই যুবক জীবনের সাথে সংগ্রাম করছে। ঠিক সেই সময় অরুণের ফোনটা পুনরায় বেজে উঠল। এবার তার কণ্ঠে ছিল একটা আতঙ্কের ছাপ। কি? এখনই আমি চলে আসছি। সে ফোনটা রেখে দিল। তার মুখমণ্ডল ফ্যাকাশে হয়ে গেল। কি ঘটেছে? নীলিমা প্রশ্ন করল। মাতার স্বাস্থ্য অকস্মাৎ খারাপ হয়ে পড়েছে। তিনি শ্বাস নিতে পারছেন না। তার কণ্ঠস্বর কাঁপছিল। বর্ষণের পরবর্তী উমসপূর্ণ বাতাস অকস্মাৎ ভারী মনে হতে লাগল। রাস্তায় কোনো অটোরিকশা দেখা যাচ্ছে না। অরুণ আতঙ্কিত হয়ে চারপাশে তাকাতে লাগল। নীলিমা একটা ক্ষণের জন্য স্থির হয়ে গেল। তারপর অবিলম্বে বলে উঠল, আমার গাড়িটা এখানেই রয়েছে, চলো। অরুণ প্রথমে প্রত্যাখ্যান করতে চাইল, কিন্তু সময় ছিল না। দুজনে গাড়িতে উঠে বসল এবং সংকীর্ণ গলিপথ দিয়ে তার ছোটখাটো বাসস্থানের দিকে এগিয়ে চলল। পথের মধ্যে নীলিমার হৃদয়ে প্রচণ্ডভাবে ধরকাচ্ছিল। তাকে মনে হচ্ছিল যেন সে শুধুমাত্র একটা অসুস্থ মহিলাকে নয়, বরং তার নিজস্ব ভুলকেও সংশোধন করতে যাচ্ছে। বাসস্থানে পৌঁছে তারা দেখতে পেল অরুণের মা খাটের উপর শুয়ে রয়েছেন। তার শ্বাস-প্রশ্বাস দ্রুতগতিতে চলছে। ছোট বোনটা কোণে কাঁদছে। নীলিমা অবিলম্বে সহায়তা করল। দুজনে মিলে তাকে গাড়িতে তুলে নিল এবং হাসপাতালের দিকে ছুটে চলল। পথে আকাশ পুনরায় মেঘাচ্ছন্ন হয়ে উঠল, যেন হরিদ্বারের বায়ুমণ্ডলও এই ছুটোছুটির অংশীদার হয়ে উঠেছে। হাসপাতালে চিকিৎসকরা অবিলম্বে চিকিৎসা আরম্ভ করল। কিছু সময় পর চিকিৎসক বাইরে বেরিয়ে এলো এবং বলে উঠল, ভালো যে সময়মতো নিয়ে এসেছেন, না হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারত। অরুণ স্বস্তির নিঃশ্বাস ফেলল। তার দৃষ্টিতে অশ্রু ছিল। সে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে পড়ল। নীলিমা নীরবে তার কাছাকাছি দাঁড়িয়ে রইল। বিলের কাউন্টারে পরিমাণটা শুনে অরুণের পায়ের নিচে মাটি সরে গেল। তার কাছে এত অর্থ ছিল না। সে কোনো কথা বলার আগেই নীলিমা এগিয়ে এলো এবং নীরবে বিলটা পরিশোধ করে দিল। ম্যাডাম, এটা আমি ফেরত করে দেব, অরুণ লজ্জিত হয়ে বলে উঠল। নীলিমা প্রথমবারের মতো হেসে তার দিকে তাকাল। এটা কোনো সহায়তা নয় অরুণ, এটা আমার ভুলের একটা ছোটখাটো প্রায়শ্চিত্ত। তার কণ্ঠে কঠোরতা ছিল না, সত্যতা ছিল। রাত্রি আরও গভীরতর হতে লাগল। হাসপাতালের জানালা দিয়ে বাইরে তাকালে গঙ্গার উপর চাঁদের আলো ছড়িয়েছিল। হরিদ্বার ছিল নিস্তব্ধ, কিন্তু দুজনের জীবনে একটা তাজা পরিবর্তন এসেছে। অরুণ নরম স্বরে বলে উঠল, আপনাকে এতটা করার কোনো প্রয়োজন ছিল না। নীলিমা উত্তর দিল, প্রয়োজন ছিল অরুণ, নিজেকে ক্ষমা করার জন্য। সেই রাত্রিতে প্রথমবারের মতো দুজনে কোনো পার্থক্য ছাড়াই একে অপরকে দেখল। না ম্যানেজার, না চায়ের বিক্রেতা। শুধুমাত্র দুটি মানুষ। বাইরে হালকা বর্ষণ পুনরায় আরম্ভ হয়েছে। জলের ফোঁটাগুলো হাসপাতালের জানালায় আঘাত করছে, যেন আকাশও এই সম্পর্কের প্রথম ভাটুইকে ধুয়ে ফেলতে চাইছে। অরুণের বোন কাছাকাছি এসে বলে উঠল, ভাইয়া, মামি সুস্থ হয়ে উঠবে না? অরুণ তার দিকে তাকাল, তারপর নীলিমার দিকে। তার দৃষ্টিতে ছিল আশা। হ্যাঁ, নীলিমা নিজেই উত্তর দিল, সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। সেই একটি বাক্যে ছিল বিশ্বাস, ছিল আপনত্ব এবং সম্ভবত একটা তাজা আরম্ভ। হাসপাতালের সেই রাত্রিটা ছিল দীর্ঘ। জানালার বাইরে হালকা বর্ষণ এখনও ঝরে পড়ছে এবং অভ্যন্তরে ওয়ার্ডের সাদা দেয়ালগুলোতে হলুদ আলোর নীরবে ছড়িয়ে পড়ছে। যন্ত্রপাতির নরম ধ্বনির মধ্যে অরুণ তার মাতার পাশে বসেছিল। যখন নীলিমা কিছুটা দূরত্বে দাঁড়িয়ে সবকিছু নিরীক্ষণ করছিল, সে প্রথমবারের মতো এত নিকট থেকে কোনো একটা সংগ্রামকে দেখল। ভোর হতে হতে বর্ষণ থেমে গেল। আকাশে হালকা সূর্যালোক দেখা দিল এবং হাসপাতালের জানালা দিয়ে ভিতরে প্রবেশ করল। চিকিৎসক জানালো যে বিপদটা কেটে গেছে, কিন্তু কয়েকদিনের জন্য ওষুধ এবং যত্ন অত্যন্ত অপরিহার্য। অরুণের দৃষ্টিতে ছিল স্বস্তি, কিন্তু উদ্বেগ এখনও অবশিষ্ট ছিল। ওষুধটা বেশ দামি, চিকিৎসক বলে উঠল, এবং নিয়মিত চিকিৎসা অত্যাবশ্যক। নীলিমা কোনো কথা না বলে মাথা নাড়ল। সে কাগজপত্র নিল এবং নীরবে বাইরে চলে গেল। অরুণ ভাবল সে চলে গেছে, কিন্তু কিছুক্ষণ পর যখন সে বিলের কাউন্টারে পৌঁছল, তখন জানতে পারল যে সমস্ত অগ্রিম পরিমাণ জমা হয়ে গেছে। কে জমা করেছে? সে প্রশ্ন করল। কাউন্টারের লোকটা বলে উঠল, আপনার সাথে যে ম্যাডাম ছিলেন। অরুণ কয়েকটি ক্ষণ নীরব হয়ে দাঁড়িয়ে রইল। তার অভ্যন্তরে একটা অদ্ভুত অনুভূতি জাগ্রত হল। কৃতজ্ঞতা ছিল এবং লজ্জাও। যখন সে বাইরে বেরিয়ে এলো, তখন নীলিমা গাড়ির কাছে দাঁড়িয়েছিল। ভোরের সূর্যালোক তার মুখমণ্ডলে পড়ছিল। তার দৃষ্টিতে এখন সেই কঠোরতা ছিল না যা প্রথম দিনে ছিল। ম্যাডাম, এত সব কিছু কেন করছেন? অরুণ নরম স্বরে প্রশ্ন করল। নীলিমা তার দিকে তাকাল। কারণ সেই দিনটিতে আমি তোমাকে চড় মারিনি অরুণ, আমি নিজেকে হীন করে ফেলেছিলাম। আজ সেই ভুলটাকে সংশোধন করছি। তার কণ্ঠে ছিল সত্যতা, কোনো কৃত্রিমতা নয়।
পরবর্তী কয়েকদিন নীলিমা প্রতিদিন হাসপাতালে আসতে থাকল, কখনো ওষুধ সাথে নিয়ে, কখনো ফলমূল সাথে নিয়ে, কখনো শুধুমাত্র অবস্থা জানার জন্য। অরুণের মা তাকেও চিনে ফেলল। বেটি, তুমি প্রতিদিন কেন এত কষ্ট সহ্য করো? মা দুর্বল কণ্ঠে প্রশ্ন করল। নীলিমা হেসে বলে উঠল, মা, মানবতার কোনো নির্ধারিত কর্তব্যকাল নেই। এই শব্দগুলো শুনে অরুণের দৃষ্টি অশ্রুতে ভরে উঠল। ওদিকে হরিদ্বারের আবহাওয়া পরিবর্তিত হচ্ছে। বর্ষণের স্থানে এখন হালকা সূর্যালোক এবং শীতল বাতাস নিয়েছে। গঙ্গার তীরে সন্ধ্যাকালীন আরতিতে দীপমালাগুলো ঝলমল করতে শুরু করল। শহরটা তার পুরনো ছন্দে ফিরে আসছে। কিন্তু অরুণের জীবনে কোনো একটা পরিবর্তন ঘটে গেছে। একটা সন্ধ্যায় হাসপাতাল থেকে ফেরার পথে নীলিমা প্রশ্ন করল, তুমি লেখাপড়া কেন ছেড়ে দিয়েছিলে? অরুণ কিছু সময় নীরব রইল। তারপর বলে উঠল, কোনো এক সময় ব্যাংকের অফিসার হওয়ার স্বপ্ন দেখতাম। বাবা বলতেন, সাদা শার্ট পরে অফিসে যাবে তো মায়ের দৃষ্টিতে গর্ব দেখা যাবে। কিন্তু ফি এবং পরিবারের খরচ একসাথে সামলানো যায়নি। নীলিমার পাগুলো সেখানেই থেমে গেল। যদি সুযোগ পাও তাহলে কি পুনরায় অধ্যয়ন করবে? অরুণ তার দিকে তাকাল। তার দৃষ্টিতে সেই পুরনো চকচকে ভাব ফিরে এলো। সুযোগ? সে যেন নিজেকে প্রশ্ন করল। হ্যাঁ, সুযোগ। নীলিমা দৃঢ় কণ্ঠে বলে উঠল, ব্যাংকের পরীক্ষাটা এখনও 6 মাস পরে। তুমি প্রচেষ্টা কেন করো না? অরুণ একটা মৃদু হাসি হাসল। ম্যাডাম, চায়ের স্টল এবং অধ্যয়ন একসাথে, এটা চলচ্চিত্রে সুন্দর লাগে। নীলিমা প্রথমবারের মতো কিছুটা কঠিন স্বর গ্রহণ করল। চলচ্চিত্রে তাই সুন্দর লাগে কারণ মানুষজন প্রচেষ্টা করে। তুমি প্রচেষ্টা করে দেখো, বাকিটা আমি সামলে নেব। সেই দিনটিতে বাতাসে কোনো একটা ভিন্নতা ছিল। যেন গঙ্গার ঢেউগুলো এটা শুনতে পাচ্ছে। পরের দিনই নীলিমা কয়েকটা বই নিয়ে এলো। ব্যাংকিং, যুক্তিবিদ্যা, অঙ্ক, সবকিছু। সে বলে উঠল, রাত্রে স্টল বন্ধ করার পর 2 ঘন্টা অধ্যয়ন করবে। আমি প্রতিদিন প্রশ্ন করব। অরুণকে বিশ্বাস হচ্ছিল না যে যুবতী কয়েকদিন আগে তাকে চোর ভেবে বসেছিল, সেই এখন তার স্বপ্নগুলোকে আঁকড়ে ধরে দাঁড়িয়ে আছে। দিনগুলো কেটে যেতে লাগল। ভোরবেলা সে পূর্বের মতো চায় বিক্রি করত, দিনের বেলা হাসপাতালে যেত এবং রাত্রে বইয়ের মধ্যে হারিয়ে যেত। নীলিমা প্রতিদিন সন্ধ্যায় চা খেয়ে তাকে প্রশ্ন করত, কখনো হেসে, কখনো তিরস্কার করে। ধীরে ধীরে তাদের মধ্যকার দূরত্ব হ্রাস পেতে লাগল। একদিন গঙ্গার আরতির পরে দুজনে ঘাটের সিঁড়িতে বসল। বাতাস ছিল শীতল এবং দ্বীপের আলো জলে ঝিলমিল করছিল। তুমি সেই দিনটিতে চর কেন প্রত্যুত্তর দিলে না? নীলিমা অকস্মাৎ প্রশ্ন করল। অরুণ হাসল। মা শিক্ষা দিয়েছেন, হাত তোলার পূর্বে চিন্তা করো যে সামনের ব্যক্তিটা মানুষ নাকি ক্রোধ। সেই দিনটিতে আমার অনুভূতি হয়েছে আপনার হাতে ছিল ক্রোধ, মানবতা নয়। নীলিমার দৃষ্টি অশ্রুতে ভরে উঠল এবং আজ সে নরম স্বরে প্রশ্ন করল। অরুণ গঙ্গার দিকে তাকিয়ে বলে উঠল, আজ অনুভূতি হচ্ছে মানবতা বিজয়ী হচ্ছে। সেই ক্ষণে দুজনের মধ্যে কোনো শব্দ ছিল না, কিন্তু অনেক কিছু বলা হয়ে গেছে। রাত্রি আরও গভীরতর হতে লাগল। বাতাসে হালকা শীতলতা ছিল। দূরবর্তী মন্দির থেকে আরতির ধ্বনি অনুরণিত হচ্ছিল। নীলিমা মনে মনে স্থির করল সেই যুবককে তার স্বপ্নের কাছে পৌঁছে দেবে। তাকে জানা ছিল না যে এটা শুধুমাত্র কারো সহায়তা নয়, বরং তার নিজস্ব জীবনেরও একটা তাজা পথ তৈরি হতে চলেছে। এবং অরুণকেও জানা ছিল না যে এই সংগ্রামটা শুধুমাত্র পরীক্ষা উত্তীর্ণ করার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং তার হৃদয়েরও একটা পরীক্ষা নেবে। হরিদ্বারের বাতাসে এখন আশা মিশে গেছে। শীতকাল ধীরে ধীরে হরিদ্বারে অবতীর্ণ হল। ভোরের কুয়াশা এখন পূর্বের চেয়ে আরও ঘন হয়ে উঠেছে এবং গঙ্গার তীরে বসে অধ্যয়ন করা অরুণের একটা অভ্যেসে পরিণত হয়েছে। সে প্রতিদিন 4টায় উঠে পড়ত, মাকে ওষুধ প্রদান করত, বোনকে প্রস্তুত করত এবং তারপর ঘাটের সিঁড়িতে বসে বই খুলে ফেলত। শীতল বাতাসে তার হাতগুলো কাঁপত, কিন্তু পাতা উল্টানো কখনো থামত না। স্টলটাও চলতে থাকল। গ্রাহকরা ছিল একই, কথাবার্তা ছিল একই, কিন্তু এখন তার ঠেলার পেছনে শুধুমাত্র চায়ের পাত্র নয়, স্বপ্নের বইগুলোও রাখা থাকত। অনেক লোক মজা করত, আরে ব্যাংকের অফিসার হবে চায়ের বিক্রেতা, স্বপ্ন দেখা খারাপ নয়, কিন্তু সীমার মধ্যে দেখো। অরুণ হাসল। এখন তাকে পার্থক্য কম অনুভূত হতে লাগল। ওদিকে নীলিমারও দৈনন্দিন রুটিন পরিবর্তিত হয়ে গেল। সে অফিস শেষ করে সরাসরি বাসায় যেত না। আগে অরুণের স্টলে থামত, সারাদিনের প্রশ্ন করত, কখনো পরীক্ষা নিত, কখনো তিরস্কার করত। কিন্তু শহরের দৃষ্টিগুলো পরিবর্তিত হতে শুরু করল। ব্যাংকের 2 জন কর্মী নিজেদের মধ্যে আলোচনা করত, ম্যাডাম প্রতিদিন সেই যুবকের কাছে কেন যান? কোথাও প্রয়োজনের চেয়ে অধিক তো নয়? হরিদ্বারের গলিপথগুলো শুধুমাত্র ধ্বনি নয়, গুজবও দ্রুত ছড়িয়ে দেয়। একদিন ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তা নীলিমাকে তার কেবিনে ডেকে পাঠাল। আপনার ইমেজটা একটা কঠোর এবং পেশাদার ম্যানেজারের, তারা নরম কণ্ঠে বলে উঠল। কিন্তু শহরে আলোচনা চলছে, কিছুটা সতর্কতা অবলম্বন করুন।
নীলিমা বুঝে গেল যে ইঙ্গিতটা কোন দিকে। সেই সন্ধ্যায় সে নীরবে অরুণের স্টলে পৌঁছল, কিন্তু আজ তার মুখমণ্ডলে পূর্বের মতো স্বাভাবিকতা ছিল না। আজ অধ্যয়নটা এখানেই সমাপ্ত করো, সে বলে উঠল। কাল থেকে তুমি লাইব্রেরিতে অধ্যয়ন করবে। অরুণ অবাক হয়ে গেল। কেন? কারণ মানুষের চিন্তাধারা বইয়ের চেয়ে বৃহত্তর হয়ে যায় কখনো কখনো। সে একটা মৃদু হাসির সাথে বলে উঠল, কিন্তু তার দৃষ্টিতে ছিল একটা হালকা যন্ত্রণা লুকোনো। অরুণ প্রথমবারের মতো অনুভব করল যে তার কারণে নীলিমার উপর প্রশ্ন উঠছে। সেই রাত্রিতে সে অনেক রাত পর্যন্ত ঘুমাতে পারল না। বইটা সামনে খোলা ছিল, কিন্তু শব্দগুলো ছিল অস্পষ্ট। পরের দিন থেকে অধ্যয়ন লাইব্রেরিতে হতে শুরু করল। নীলিমা দূরত্ব বজায় রাখত। সে এখন স্টলে কম সময় কাটাত, শুধুমাত্র দূর থেকে অবস্থা জেনে নিত। এই দূরত্বটা ছিল অপরিহার্য, কিন্তু দুজনের অভ্যন্তরে একটা শূন্যতা তৈরি করছিল। একটা সন্ধ্যায় গঙ্গার তীরে শীতল বাতাস প্রবাহিত হচ্ছিল। অরুণ একাকী বসেছিল। তখন নীলিমা ধীর গতিতে তার কাছে এসে পৌঁছল। রাগ করেছ? সে প্রশ্ন করল। না, অরুণ বলে উঠল, শুধুমাত্র বোঝার প্রচেষ্টা করছি যে মানবতারও কোনো সীমা রয়েছে কি। নীলিমা কয়েকটি ক্ষণ নীরব রইল, তারপর বলে উঠল, মানবতার নয়, সমাজের রয়েছে। আমি চাই তুমি তোমার পরিচয়টা পরিশ্রমের মাধ্যমে তৈরি করো, কারো সহায়তার উপর নির্ভর করে নয়। অরুণ তার দিকে তাকাল। আপনি সাহারা নয়, পথ নির্দেশ করছেন। বাতাস আরও শীতলতর হয়ে উঠল। দূরে আরতির প্রস্তুতি আরম্ভ হয়েছে। নীলিমা বলে উঠল, পরীক্ষায় শুধুমাত্র উত্তীর্ণ হওয়া নয়, শীর্ষে পৌঁছতে হবে, যাতে কাউকে এটা বলার সুযোগ না পায় যে তুমি এখান পর্যন্ত কারো কারণে এসেছ। সেই দিনটিতে দুজনে সিদ্ধান্ত নিল, এখন অনুভূতিগুলো নয়, শুধুমাত্র উদ্দেশ্য। দিনগুলো দ্রুত গতিতে কেটে যেতে লাগল। শীতকাল আরও গভীরতর হয়ে উঠল। ভোরের কুয়াশায় অরুণের ছায়ামূর্তি ঘাটে দৃশ্যমান হতো, হাতে বই, দৃষ্টিতে দৃঢ়তা। মা এখন সুস্থতর ছিল। বোন স্কুলে যেতে শুরু করল। বাসস্থানে প্রথমবারের মতো আশার আলোচনা হতে লাগল। পরীক্ষার দিনটি এসে পৌঁছল। ভোরে আকাশ ছিল একদম নির্মল, যেন হরিদ্বারও আশীর্বাদ করছে। পরীক্ষা কেন্দ্রের বাইরে নীলিমা দাঁড়িয়েছিল, কিন্তু দূরত্ব বজায় রেখে। সে শুধুমাত্র বলে উঠল, ভয় পেও না। অরুণ হেসে উত্তর দিল, এখন ভয় অনুভূত হয় না। পরীক্ষা সমাপ্ত হল। ফলাফল আসতে ছিল 2 মাস। এই অপেক্ষাটা ছিল সবচেয়ে কঠিনতম। এই 2 মাসে নীলিমা নিজেকে আরও কাজের মধ্যে নিমজ্জিত করল। সে চাইত যে ফলাফল যাই হোক না কেন, অরুণের আত্মবিশ্বাস যেন না ভেঙে পড়ে। একটা সন্ধ্যায় অকস্মাৎ ব্যাংকে জনতা জমে উঠল। ফলাফল ঘোষিত হয়েছে। অরুণ ছুটে ব্যাংকে এসে পৌঁছল। তার শ্বাস-প্রশ্বাস দ্রুতগতি সম্পন্ন ছিল। দৃষ্টি ঝলমলে করছিল। ম্যাডাম, সে কেবিনের বাইরে দাঁড়িয়েছিল। নীলিমা বাইরে বেরিয়ে এলো। হয়ে গেছে। অরুণের কণ্ঠ ভারী হয়ে উঠল। যোগ্যতা অর্জন করে নিয়েছি। কয়েকটি ক্ষণ দুজনে নীরব রইল। তারপর নীলিমার দৃষ্টিতে অশ্রু দেখা দিল। আমি জানতাম, সে নরম স্বরে বলে উঠল। কিন্তু আসল ধাক্কাটা এখনও অবশিষ্ট ছিল। ম্যাডাম অরুণ দ্বিধান্বিত হয়ে বলে উঠল, আমার সাক্ষাৎকার এই ব্যাংকের জন্য? আপনার শাখায়? নীলিমার মুখমণ্ডলে একটা ক্ষণের জন্য জটিল অভিব্যক্তি দেখা দিল। এখন পরীক্ষাটা শুধুমাত্র অরুণের নয়, তারও ছিল। যদি সে এখানে নির্বাচিত হয়, তাহলে মানুষজন কি বলবে? কিন্তু যদি না হয়, তাহলে কি সে নিজেকে ক্ষমা করতে সক্ষম হবে? হরিদ্বারের বাতাস পুনরায় পরিবর্তিত হচ্ছে। এবার শীতকাল নয়, সিদ্ধান্ত আসতে চলেছে, এবং সম্ভবত হৃদয়ের পরীক্ষাও। বসন্তের হালকা আভাস হরিদ্বারে অনুভূত হতে শুরু করল। শীতের বাতাস এখন তত তীক্ষ্ণ নয়। গঙ্গার তীরে পিপুলের পাতাগুলো ধীরে ধীরে নড়ছে, এবং ভোরের সূর্যালোকে হালকা উষ্ণতা মিশে গেছে। শহরটা যেন কোনো তাজা আবহাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। কিন্তু অরুণের অভ্যন্তরে আবহাওয়া এখনও অস্থিরতায় ভরা ছিল। আজ ছিল তার সাক্ষাৎকার। সে সাদা শার্ট পরিহিত হয়ে আয়নার সামনে দাঁড়িয়েছিল। এটাই ছিল সেই শার্ট যাকে সে ফলাফলের দিনটিতে সংরক্ষিত করে রেখেছিল। মা খাটে বসে তাকে নিরীক্ষণ করছিল। তাদের দৃষ্টিতে গর্ব এবং আশীর্বাদ উভয়ই ছিল। তুমি আজ তোমার বাবার স্বপ্নকে পরিধান করে যাচ্ছ, মা নরম স্বরে বলে উঠল। অরুণ ঝুঁকে তাদের পা স্পর্শ করল এবং বাইরে বেরিয়ে গেল। ব্যাংকের সেই ভবনটি সামনে ছিল, যেখানে কোনো এক সময় তার উপর সন্দেহ করা হয়েছিল, যেখানে সে অপমান সহ্য করেছে এবং যেখান থেকে তার তাজা শুরু হয়েছে। নীলিমা আগে থেকেই উপস্থিত ছিল। সে আজ অত্যন্ত সংযমী ছিল। সে স্থির করেছে যে সাক্ষাৎকারে তার কোনো ব্যক্তিগত পক্ষপাত থাকবে না। সে শুধুমাত্র একটা কর্মকর্তার মতো বসবে। সাক্ষাৎকারের প্যানেলে ছিল 3 জন। প্রশ্নগুলো শুরু হল। আপনি চায়ের স্টল চালাতেন? হ্যাঁ স্যার।
তাহলে ব্যাংকিং কেন বেছে নিলেন? কারণ চা বিক্রি করতে করতে আমি মানুষের স্বপ্নগুলো শুনেছি স্যার। এখন নিজের স্বপ্নগুলো পূরণ করতে চাই। কক্ষে একটা হালকা নীরবতা ছড়িয়ে পড়ল। যদি আপনাকে এই শাখায় নিয়োগ দেওয়া হয়, যেখানে আপনার পরিচিত লোক রয়েছে, তাহলে কি আপনি নিরপেক্ষ থাকতে পারবেন? একটা উচ্চপদস্থ কর্মকর্তা প্রশ্ন করল। অরুণ বিনা দ্বিধায় উত্তর দিল, স্যার, যদি পরিচয়ের কারণে সিদ্ধান্তগুলো পরিবর্তিত হতো, তাহলে সম্ভবত আমি আজ এখানে উপস্থিত থাকতাম না। নীলিমা প্রথমবারের মতো তার দিকে তাকাল। তার দৃষ্টিতে ছিল আত্মবিশ্বাস, কোনো নির্ভরতা নয়। সাক্ষাৎকার সমাপ্ত হল। বাইরে বেরোতেই তার দৃষ্টি একটা ক্ষণের জন্য নীলিমার সাথে মিলিত হল। দুজনে কোনো কথা বলল না, কিন্তু অনেক কিছু বুঝে নিল। দিনগুলো কেটে যেতে লাগল। ফলাফল আসতে এখন 1 সপ্তাহ বাকি। ওদিকে শহরে আলোচনা পুনরায় শুরু হয়ে গেল। যদি নির্বাচিত হয়ে যায় তাহলে বুঝো, মানুষজন ফিসফিস করে বলত, ম্যানেজার ম্যাডামের কারণে। নীলিমা সব কিছু শুনল, কিন্তু নীরব রইল। ফলাফলের দিনটিতে ব্যাংকের বাইরে জনতা জমা ছিল। ওয়েবসাইটটা বারবার রিফ্রেশ করা হচ্ছিল। অকস্মাৎ অরুণের ফোনে একটা নোটিফিকেশন এলো। সে কাঁপা হাতে স্ক্রিনটা খুলল। তার নাম ছিল, এবং শুধুমাত্র নাম নয়, মেরিট লিস্টে একটা উচ্চতর র্যাঙ্ক। ব্যাংকের অভ্যন্তরে তালির ধ্বনি অনুরণিত হল। কেউ ছিল অবাক, কেউ ছিল প্রভাবিত। নীলিমা বাইরে বেরিয়ে এলো। তার মুখমণ্ডলে ছিল গর্ব। অভিনন্দন, অফিসার অরুণ শর্মা। সে আনুষ্ঠানিক কণ্ঠে বলে উঠল। অরুণ হাসল। ধন্যবাদ ম্যাম। এই ম্যামটা ছিল ভিন্ন। এতে ছিল সম্মান, ছিল সমতার অনুভূতি। কিন্তু কাহিনীটা এখানেই সমাপ্ত হল না। নিয়োগপত্র এলো, এবং তাতে লেখা ছিল হরিদ্বার শাখা। হরিদ্বারের বাতাস যেন স্থির হয়ে গেল। এখন দুজনে একই ব্যাংকে থাকবে। মানুষজন কি বলবে? প্রথম দিনটিতে যখন অরুণ তাজা চেয়ারে বসল, তখন তাকে সেই ব্যাংকটা ভিন্ন মনে হল। সেই দেয়ালগুলো, সেই কাউন্টার, কিন্তু এখন সে ছিল গ্রাহক নয়, কর্মকর্তা। নীলিমা একটা মিটিং আহ্বান করল। আজ থেকে আমাদের সাথে একটা তাজা কর্মকর্তা যোগ দিচ্ছে। সে সকলের সামনে বলে উঠল, এরা এখান পর্যন্ত আসার জন্য প্রচুর পরিশ্রম করেছে। আমাদের এদের থেকে শিক্ষা নিতে হবে যে পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, স্বপ্নগুলোকে বৃহত্তর করতে হবে। কক্ষে ছিল নীরবতা। তারপর তালির ধ্বনি বেজে উঠল। এই তালিগুলো ছিল শুধুমাত্র সাফল্যের নয়, চিন্তাধারা পরিবর্তনের ছিল। দিনগুলো কেটে যেতে লাগল। দুজনে এখন একসাথে কাজ করত, কিন্তু পেশাদার দূরত্ব বজায় রেখে। কাউকে আঙুল তোলার সুযোগ দেওয়া হল না। একটা সন্ধ্যায় ব্যাংক বন্ধ হওয়ার পর অরুণ বাইরে দাঁড়িয়েছিল। বাতাসে বসন্তের সুবাস ছিল। নীলিমা বাইরে বেরিয়ে এলো। আজ চা খাওয়াবে না? সে একটা মৃদু হাসির সাথে প্রশ্ন করল। অরুণ উত্তর দিল, এখন চায়ের স্টল নেই ম্যাডাম, কিন্তু ঘাটে পাওয়া যেতে পারে। দুজনে গঙ্গার তীরে পৌঁছল। বসন্তের সন্ধে ছিল। হালকা বাতাস, জলে ঝিলমিল করা আলো, এবং দূর থেকে ভেসে আসা আরতির ধ্বনি। কিছুক্ষণ নীরবতা ছিল। তারপর অরুণ বলে উঠল, আপনি সেই দিনটিতে সহায়তা করেছিলেন, কিন্তু আজ বুঝতে পারলাম আপনি শুধুমাত্র সহায়তা করেননি, আপনি আমাকে নিজের ওপর বিশ্বাস প্রদান করেছেন। নীলিমা নরম স্বরে বলে উঠল, এবং তুমি আমাকে শিক্ষা দিয়েছ যে মানবতা পদমর্যাদার চেয়ে বৃহত্তর। বাতাস কিছুটা তীব্রতর হল। গঙ্গার ঢেউগুলো তীরে আঘাত করল। একটা কথা জিজ্ঞাসা করি? নীলিমা দ্বিধান্বিত হয়ে বলে উঠল, হ্যাঁ, যদি সেই দিনটিতে আমি চড় না মারতাম, তাহলে কি আজ আমরা এখানে থাকতাম? অরুণ হেসে বলে উঠল, সম্ভবত না। কখনো কখনো ভুলই পথে পরিণত হয়। সেই সন্ধ্যায় দুজনের মধ্যকার যে দূরত্ব ছিল, সেটা প্রথমবারের মতো হ্রাস পেল। কিন্তু এই সম্পর্কটা শুধুমাত্র অনুভূতির নয়, এতে ছিল সম্মান, ছিল সংগ্রাম, এবং ছিল সমতা। এবং হরিদ্বারের বাতাসে এখন একটা তাজা কাহিনী ভেসে বেড়াচ্ছে। একটা চায়ের বিক্রেতা যুবক এবং ব্যাংক ম্যানেজার যুবতীর কাহিনী, যা এখন শুধুমাত্র মানবতা পর্যন্ত সীমাবদ্ধ নয়। যদি এই গল্প আপনার হৃদয়কে ছুঁয়ে থাকে, তাহলে আমাদের চ্যানেল দ্য স্টোরি টেলার বিডিকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করুন। কমেন্টে আপনার আর আপনার শহরের নাম লিখুন, যাতে আমরা জানি যে আমাদের গল্পগুলো কোথায় কোথায় হৃদয় ছুঁয়ে যাচ্ছে। আবার মিলব একটা নতুন ভাবনাময় গল্পের সাথে। ততক্ষণ খুশি থাকুন, সুস্থ থাকুন, আর আপনার সম্পর্কগুলোকে সময় দিন। জয় হিন্দ, জয় ভারত।